রাত্রি খুব একটা হয়নি, এই তো সবে 9:30 বাজে। রৌদ্র গটগট পায়ে বসার ঘরে ঢুকে অদূরে দৃষ্টি ফেললেও মায়ের ক্রন্দনত মলিন মুখটা দেখতে পেয়ে বুক চিরে একটা ক্ষুদ্র নিঃশ্বাস বেরিয়ে আসে তার। রৌদ্র ধীর পায়ে এগিয়ে আসে মায়ের কাছে, আলতো হাত বাড়িয়ে মায়ের মাথার উপর চুলগুলো আলগুছে গুছিয়ে দিয়ে বলল, এখানে এইভাবে বসে না থেকে ঘরে গিয়ে একটু রেস্ট নাও মা। জুবাইদা বেগম মাথা তুলেন ছেলের দিকে, নিজের ছলছল চোখ জোড়া নিবদ্ধ করে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। পরক্ষণে হু হু করে কেঁদে উঠে ছেলের কোমর জড়িয়ে ধরেন তিনি। রৌদ্র মাকে জড়িয়ে ধরে আলতো হাতে মায়ের মাথার উপর চিবুক ঠেকে নরম স্বরে বলে, খেদো না মা, বুড়ির জন্য দোয়া করো, ও যেন ঠিক মতো সংসারটা করতে পারে। জুবাইদা বেগম ছেলের বুকে মাথা রেখে নাক টানলেন। ধীরে ধীরে মাথা উঠিয়ে ছেলের দিকে তাকালেন আবার। রৌদ্র সযত্নে দু হাতের সাহায্যে মায়ের ভিজে থাকা আখিদয় মুছে দিয়ে বলল, আর কেঁদো না, পরে আবার মাথা ব্যথা হয়ে যাবে। জুবাইদা বেগম মাথা নাড়লেন, শাড়ির আঁচলে চোখ মুছলেন আলগোছে। রৌদ্র এবার পাশে বসা রাফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, মেজমা, তুমি ঘরে গিয়ে একটু রেস্ট নাও, সারাদিন তো আর কম খাটাখাটুনি করলে না। রাফিয়া বেগম ভেজা চোখে হাসলেন। মাথা নাড়িয়ে কিছু বলতে যাবেন তার আগে রৌদ্র আবার বলে উঠছে, না, তোমার আর কোনো কথা শুনছি না, দেখি ওঠো এখান থেকে। বলে ছেলেটা রাফিয়া বেগমের হাত টেনে উঠিয়ে দেয়। তারপর তার এক হাত চেপে ধরে সিঁড়ি অবধি এগিয়ে দিয়ে বলল, যাও, এখন আর নিচে নামার প্রয়োজন নেই। অজ্ঞতা রৌদ্রের এমন জোর দেওয়া কথায় এক প্রকার হার মানলেন রাফিয়া বেগম। তিনি বিমুগ্ধ নয়নে রৌদ্রের দিকে তাকিয়ে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল তার। তারপর আর চোখে অদূরে দাঁড়িয়ে চেয়ারে অন্যমনস্ক হয়ে বসে থাকা জুবাইদা বেগমের দিকে তাকিয়ে বললেন, মায়ের খেয়াল রাখিস বাবা। রৌদ্রের মেজো মাকে আশ্বাস দিয়ে বলল, তুমি চিন্তা করো না মেজমা, আমি আছি মায়ের পাশে। রৌদ্র মেজো মাকে আশ্বাস দিয়ে বলে হচ্ছে। রৌদ্রের এহেন কথা স্মিত হাসলেন রাফিয়া বেগম। প্রিয় বান্ধবীর দিকে তাকে ফুস করে একটা নিঃশ্বাস ফেলে চলে গেলেন নিজের রুমের দিকে। তার চলে যাবার পর রৌদ্র ফিরে আসে মায়ের কাছে, ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, চলো মা, তোমার ঘরে যাই। জুবাইদা বেগম দুর্বল শরীরটা খানিকটা নাড়িয়ে দু হাঁটুতে ভর দিয়ে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। এই বয়সটার এই এক জ্বালা, কোথাও একটু বসলেই হয় অমনি হাঁটুর গিটের ব্যথায় শরীর যেন অসারি হয়ে আসে তার। রৌদ্র মায়ের এহেন পরিস্থিতি দেখে কাল বিলম্ব না করে মাকে কোলে তুলে নেয়। হঠাৎ এমন হয় হকচকিয়ে ওঠেন জুবাইদা বেগম। ছেলের দিকে হতবাক চোখে তাকিয়ে বলেন, কি করছিসটা কি বাবা? পড়ে যাব তো, নামিয়ে দে রোদ, আমার ভয় লাগছে। রৌদ্র শুনল না মায়ের কথা, কোনো প্রকার তোয়াক্কা না করে মাকে কোলে তুলে নিয়ে আসে রুমে। মায়ের রুমে সতর্ক হাতে মাকে বিছানায় হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয় সে। অতঃপর বলে ওঠে, কোনো কথা না বলে চুপচাপ বসো এখানে, আমি আসছি। রৌদ্র কথাটা শেষ করে চলে যেতে নিলে জুবাইদা বেগম ছেলের বাঁ হাত চেপে ধরেন। রৌদ্র সাথে সাথে থেমে যায়, ঘাড় পাকিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল সে। পরক্ষণই শুনতে পেল মায়ের দুর্বল কণ্ঠ। কোথায় যাচ্ছিস বাবা? মায়ের কথার প্রতি উত্তরে মুচকি হাসলো রৌদ্র। হাতের উপর থেকে মায়ের হাতটা ছাড়িয়ে বলল, আসছি, 1 মিনিট। বলে সেখান থেকে চলে যায় রৌদ্র। এদিকে ছেড়ে যাওয়ার পথে একদৃষ্টি তাকিয়ে রইলেন জুবাইদা বেগম। খানিক সময় বাদে রৌদ্র ফিরে আসে ঘরে, হাতে তার খাবারের ট্রে। রৌদ্র খাবার ট্রেটা টেবিলের উপর রাখে, সেখান থেকে খাবার ভর্তি প্লেটটা হাতে তুলে নেয়। অতঃপর মায়ের সামনে বসে দক্ষ হাতে খাবার মাখতে লাগলো সে। তা দেখে জুবাইদা বেগম মাথা নাড়লেন। বাবা, আমার এখন একদমই খেতে ইচ্ছা করছে না রে, প্লিজ তুই খাবারটা রেখে দে রোদ। রৌদ্র এবারও কানে তুলল না মায়ের কথা। সে এক মনে মেখে যাচ্ছে খাবার। তারপর লোকমা তুলে মায়ের মুখের সামনে ধরে বলে উঠে, দুপুরেও খাওনি তুমি? হয়তো ভেবেছো ছোটাছুটির মধ্যে থাকলেও কেউ হয়তো সেদিকে খেয়াল করবে না, তাই তো? দেখো মা, না খেয়ে থাকলে কি আর দুঃখ কমবে তোমার? কাদার জন্য হলেও তো কিছুটা শক্তির প্রয়োজন, তাই না? তাই বলছি একটু খেয়ে নাও, তারপর না হয় মন ভরে আবারও খেয়ে দাও, কেমন? ছেলের এহেন কথায় না চাইতে ফিক করে হেসে ফেলেন জুবাইদা বেগম। ভেজা চোখে ছেলের দিকে তাকে আলতো করে গালে হাত রাখলেন, মুগ্ধ কণ্ঠে বলেন, বেশ কথা শিখেছিস তো বাবা, কি দারুণ করে মানুষের মন খারাপগুলো উধাও করে দিতে পারিস। রৌদ্র বিমোহিত হাসলো মায়ের কথা, দুষ্টুমির স্বরে বলল, দেখতে হবে না ছেলেটা কার? জুবাইদা বেগম দুর্বল মাথা নাড়িয়ে সায় জানলেন ছেলের কথা। তারপর রৌদ্রের হাত থেকে খাবারটা আলগোছে মুখে পড়ে নিলেন। অতঃপর চিবুতে লাগলেন অন্যমনস্ক হয়ে। মনে মনে ভাবছেন মেয়েটা নতুন জায়গায় ঠিক মতো মানিয়ে নিতে পারছে তো। বেশ কিছুক্ষণ পর খাওয়া শেষ হলে জুবাইদা বেগমের
রোজু উঠে গিয়ে হাঁটা ধুয়ে আসে, তারপর ফিরে এসে মায়ের পাশে বসে। বেডসাইড টেবিলের প্রথম ড্রয়ার হাসে মায়ের গিট ব্যথার ঔষধ বের করে মায়ের হাতে তুলে দেয়। জুবাইদা বেগমও বাধ্য মানুষের মতন চুপচাপ গিলে নিলেন ঔষধটা। ওষুধ খাওয়া শেষে হতে হাতে থাকা খালি গ্লাসটাও টেবিলের উপর রাখলেন তিনি। রোজু এইবার মাকে শুয়ে দিল বিছানায়। এগিয়ে এসে মায়ের মাথার কাছে বসে আলতো হাতে মাথাটা বুলিয়ে দিতে লাগলো সযত্নে। জুবাইদা বেগম বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন ছেলের মুখপানে। কিয়ৎক্ষণ পর আলতো করে চোখ বুজে নিলেন তিনি। হয়তো ছেলের নেওয়া যত্নে সকল দুশ্চিন্তা ছাপিয়ে একটা শান্তি অনুভব হচ্ছে তার। রোজও ততক্ষণ মায়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল যতক্ষণ না তার মা ঘুমিয়ে পড়ে। রাত 10:25। রৌদ্র মাত্র নিজের ঘরে এলো। শরীরটা তার একরাশ ক্লান্তি এসে ভর করেছে যেন। তার উপর এমন বিদঘুটে গরম, ছেলেটা ঘেমে নিয়ে একাকার। এক্ষুনি একটা গোসল না নিলে হয় না। রৌদ্র ক্লান্ত পায়ে এগিয়েছে ওয়ার্ড্রোবের কাছে। সেখান থেকে একটা কালো ট্রাউজার আর তাওয়াল নিয়ে ছুটে যায় ওয়াশরুমে। প্রায় মিনিট খানেক পর বেরিয়ে আসে রৌদ্র। ছেলেটা সারা শরীরে বিন্দু বিন্দু পানির কণা লেগে আছে আস্তে পিছছে। পরের ট্রাউজার ও নাভির বেশ কিছুটা নিচে নামানো, ফলে পেঁচানো দেহখানা বরাবরই উন্মুক্ত। রৌদ্র এক হাতে তাওয়াল দিয়ে চুলগুলো মুছতে মুছতে এগিয়ে আসে বিছানার কাছে। হাতে থাকা তাওয়ালটা আজ কিছুটা দূরে ছুঁড়ে ফেলে অতঃপর আর কিছু না ভেবে ক্লান্ত দেহখানা এলিয়ে দেয় বিছানায়। ক্লান্ত চোখ জোড়া তার যেই না বন্ধ করবে অমনি ঘরে হালকা ভিড়িয়ে রাখা দরজাটা ছকছক করে শব্দ হয়। তৎক্ষণাৎ বিদ্যুৎ চোখ মুখ কুচকে ফেলে রৌদ্র। বিরক্তিতে ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বিছানাতে আঘাত করে বসে সে। পরক্ষণে আবারও শব্দ হয় দরজায়। রৌদ্র কাটকাট কণ্ঠে বলে উঠছে, দরজা খোলাই আছে, কে আসবেন আসুন। ধীরে ধীরে ঘরে প্রবেশ করে অরিন। মেয়েটা মাথা নিচু করে রাখা চোখ দুটো জেনে উপরে তুলো অমনি তার দৃষ্টি আটকে গেল বিছানায় অর্ধ চিত হয়ে পড়ে থাকা রৌদ্রের উপর। ছেলেটার পা দুটো বিছানার বাইরে ঝুলছে, উন্মুক্ত গায়ে সর্বত্র জুড়ে বিন্দু বিন্দু পানির ফোঁটা। অরিনের বুকটা তৎক্ষণাৎ খানিকটা কেঁপে উঠে, গলায় নেমে আসে চিরচেনা শুষ্কতা। বেহাত চোখ দুটো দেখো না কিভাবে গিলে খাচ্ছে ছেলেটাকে। অরেঞ্জ যেন এক প্রকার যুদ্ধ চালাচ্ছে নিজের দৃষ্টি সরাতে রৌদ্রর উপর থেকে, কিন্তু বেহায়াত গুলো তা মানলে তো। এদিকে অনেকক্ষণ হয়ে যাবার পরও কারো কোনো শব্দ না পেয়ে ভিকুটে রৌদ্র শোয়া ছেড়ে হাতের উপর কিঞ্চিত ভর দিয়ে থাকা দরজা দিকে দেখতে পায় অরেনকে, যে কিনা এই মুহূর্তে তার দিকে হা হা করে তাকিয়েছে। রৌদ্র বাঁকা হাসলো, চট করে লাফ দিয়ে উঠে পড়লো বিছানা ছেড়ে। এমন কানে অরেন ভরকে গেল খানিকটা। তৎক্ষণাৎ রৌদ্রের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যত্র এলোমেলো দৃষ্টি ফেলল সে। রৌদ্র ধীরে ধীরে এগিয়ে আসে অরেনের কাছে। অরেন এবার ঘাবড়ে যায়। ধীরে কদমে পিছিয়ে নেয় মেয়েটা। ধীরে ধীরে কদম পিছিয়ে নেয় মেয়েটা। প্রায় 2-3 কদম পৌঁছাতেই রৌদ্র খপ করে তার এক হাত চেপে ধরে। মেয়েটার সঙ্গে সঙ্গে হকচকে উঠছে, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। রৌদ্র তার এহেন দৃষ্টির কোনো রূপ প্রতিক্রিয়া না দেখিয়ে তাকে ঘরের মাঝামাঝি এনে দাঁড় করে। অতঃপর নিজে গিয়ে একবার দরজার বাইরে আশেপাশে পরখ করে সন্তর্পণে দরজাটার ভেতর দিয়ে লাগিয়ে দেয়। অরিন এবার মিনমিন স্বরে বলে উঠছে, দরজাটা লাগাবেন না প্লিজ, আমি চলে যাব। এই ফট করে দরজা ছেড়ে এগিয়ে আসে রৌদ্র। মেয়েটা প্রায় অনেকটা কাছাকাছি এসে দাঁড়িয়ে অরিনের গালে আলতো করে হাত রেখে বলল, আসার সময় আমায় জিজ্ঞেস করে এসেছিলি? আসিসনি তো। তাছাড়া আমার রুমে একবার আসলে আমার অনুমতি ব্যতীত রুম ছেড়ে যাওয়া নিষেধ। অরিন হতবুদ্ধি শুনল কথাটা, কি মনে করে যেন মুখ ফুটে বলেই ফেল। নিয়ম আবার কবে থেকে উদয় হলো? রৌদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। অরিনের মুখের উপর এসে আসছে পর অবাধ চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে হাসকি স্বরে বলল, ধরে নে আজকে থেকে উদয় হলো, শুধুমাত্র তোর জন্য। কথাটা শুনে অরিন মুচকি হাসল। সঙ্গে সঙ্গে তার গালে দেখা মিলল বরাবরের মতো গর্ত দুটো। রৌদ্র মোহগ্রস্তের ন্যায় তাকে রইল সেই দিকে। কখন যে নিজের অশান্তে পাপা একটু চোখ গিলে ফেললো টের পায়নি সে। অরিন সৌর চোখে তাকে দেখলো রৌদ্রের চোখ গেলা। ঢোক গিলবার সময় রৌদ্রের আরামস অ্যাপেল চা স্পষ্ট চক্ষু গোচর হয়েছে তার। কি যে সুন্দর লেগেছে তার কাছে বলে বোঝানো মুশকিল। এর পাশাপাশি অরিনও কিছুটা অবাক হলো, কই এতদিনও তো একবারও বিষয়টি চোখে পড়েনি তার। পরে করে নিজের মনকে বুঝ দিল, এহেন যুক্তিতে হয়তো এতদিন এতটা কাছ থেকে দেখেনি, সেটাকে পরখ করা হয়নি বিধায় এসব চোখে পড়েনি তার। অরিনের কি
হলো খেঁচানে। সে কেমন বোধ বুদ্ধি হারিয়ে আলগোছে ছুঁয়ে দিল রৌদ্রের অ্যাডামস অ্যাপেল। রৌদ্র এবার হুঁশে ফিরে নিজের ঘোর লাগা দৃষ্টি ছাপিয়ে অয়নের কাজকর্মগুলো সরু চোখে তাকে দেখল কিছুক্ষণ। তখনই তার কানে আসে অয়নের সম্ভাষণ। আপনার অ্যাডামস আপেলটা কি সুন্দর ডাক্তার সাহেব। রৌদ্র বিমোহিত হাসলো অয়নের কথায়। এক হাতে অয়নের কোমর জোরে তাকে খানিকটা উঁচুতে তুলে আরেকটু কাছে টেনে আনে নিচের। পরক্ষণেই নিজের মুখটা অয়নের গাল ছুঁয়েছে, কানের কাছে নিয়ে আসে রৌদ্র। এদিকে রৌদ্রের এহেন স্পর্শে সব ভুলে লজ্জায় হাসপাস করতে লাগলো অরিন। ছোট্ট দেহখানা ছটফট করতে লাগলো রৌদ্রের হাতের বাঁধনে। তখনই তার কানে আসে রৌদ্রের ফিসফিস করে বলা কথা। শুধুই কি অ্যাডামস অ্যাপেলটা সুন্দর, আর কিছু না? একটু ভালো করে তাকিয়ে দেখ, তোর গোটা ডাক্তার সাহেবই বেশ সুন্দর সানশাইন, কি বলিস? বলেই মেয়েটার কানের পিছে আলতো করে নাক ঘষে দেয় রৌদ্র। সঙ্গে সঙ্গে কেঁপে উঠছে অরিন। খামচে ধরে রৌদ্রের বুকের কাছে শার্টের অংশ। চোখ মুখ কুচকে বন্ধ করে ফেলে লজ্জায়। রৌদ্র বাঁকা হাসল। মেয়েটার মুখের সামনে মুখ এনে অদ্ভুত মোহনীয় কণ্ঠে বলল, চোখ খোল সানশাইন। খুললো না অরিন। ভীত সন্ত্রস্ত মনে মাথা নিচু করে রাখলো তখনও। রৌদ্র এবার অরিন নাক বরাবর নিজে ছোঁচ আলতো করে ছুঁয়ে দিল। অরিনও তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নিল আরেকটু। লজ্জা চিবুক ঠেকিয়েছে গলার কাছে। রৌদ্র মেয়েটাকে আরেকটু বাজাতে বলল, এখন চোখ খুলতে এত লজ্জা, অথচ কিছুক্ষণ আগেও আমার উন্মুক্ত শরীরটা ড্যাব ড্যাব চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলি। কই, তখন তো এমন লজ্জায় চোখ নামিয়ে নিসনি। ফট করে চোখ খুলে অরিন ফ্যালফ্যাল করে তাকে বলল, মানে না, আমি ওভাবে তাকাইনি। আর তাহলে বলছিস আমি মিথ্যা বলছি? দাঁতে চিপ কাটে অরিন রুদ্রকে সুছে দিয়ে বলল, আরে না না না, আমি সেটা বলিনি। আমি বলছি আপনার শরীরের দিকে তাকাইনি। এহেন কথায় ভ্রুকুটি করে রৌদ্র তীক্ষ্ণ কণ্ঠে বলল, তাহলে কোথায় তাকিয়েছিলি তুই? আমার এত সুন্দর হট অ্যান্ড বোল্ড সেক্সি শরীরটার দিকে না তাকিয়ে কোন আহামরি সম্পদের দিকে তাকিয়েছিলিস তুই? এবার যেন গ্যাড়াকলে পড়ল অরিন। ইস, একটা সত্য লুকাতে কতগুলো মিথ্যে বলতে হলো তার। মেয়েটা মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে নিচের। তা দেখে রৌদ্র তৎক্ষণাৎ মৃদু চেঁচিয়ে ওঠে, অরিন! এই, তুই আমার কাজ নিজে করছিস কেন? এত বড় সাহস কোথেকে আসলো তোর? ভরকে যায়। অবাক চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র অস্থির গলায় বলল, রৌদ্রের কথার এক চুলো বোধগম্য হলো না অরিনের। মেয়েটা হতবুদ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, মানে? ফোঁস করে নিঃশ্বাস ফেলল রৌদ্র। মেয়েটার ঠোঁটের দিকে মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে বলল, তোর শরীরের প্রতিটি অংশ আমার সানশাইন। তোর শরীরের সর্বত্র জুড়ে শুধুই আবার ছোঁয়া থাকবে, জান। সেখানে আমি ব্যতীত তোর ছোঁয়াও সহ্য হবে না আমার। অরিন এবার বুঝলো ব্যাপারটার। সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নিল সে। ইস, লজ্জায় কান দুটো থেকে যেন ধোয়া বেরোচ্ছে তার। গাল দুটো ছেয়ে গেছে রক্তাভ আভা। রৌদ্র বেশ বুঝলো মেয়েটার মনের অবস্থা। সে আলতো হাতে নামিয়ে দিল মেয়েটাকে। তারপর অরিনের এক হাত টেনে তাকে বিছানায় বসিয়ে দিল। অতঃপর কোনোরূপ কথা না বলে চুপ করে শুয়ে পড়ল মেয়েটার কোলে মাথা রেখে। এত সব ঘটনার পুরোটা সময় জুড়ে অরিন ছিল একেবারে হতভম্ব। কি থেকে কি হচ্ছে এটাই বুঝে আসছে না মেয়েটা। রৌদ্র এবার অরিনের কোলে মাথা রেখে নরম সুরে বলল, সানশাইন, মাথাটা একটু টিপে দে, প্রচুর ব্যথা হচ্ছে। আহারি, ছেলেটার এমন আবদারে একেবারেই গলে পানি অরিন। সে ধীরে ধীরে নিজের নরম আঙুলের সাহায্যে আলতো করে টেনে দিতে লাগলো রৌদ্রের চুলগুলো। রৌদ্র আবেশে চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পর হঠাৎই রৌদ্র বলে উঠছে, আচ্ছা, তুই হঠাৎ এখানে কেন এসেছিলি? অরিন নিজের হাতের কাজ অব্যাহত রেখে ধিমি স্বরে বলল, অ্যাকচুয়ালি এমনিতেই এসেছিলাম, তেমন কোনো স্পেসিফিক কারণ নেই। দুষ্টু হাসলো রৌদ্র। দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, ওহ ও, তাহলে রাত বিরাতে আমাকে দেখতে বুঝি মনটা খুব আনচান করছিল আপনার। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। এন কথা ভেবাচেকা খেয়ে যায় অরিন। হাত দুটো থেমে গেল হতবাক। রৌদ্রের কথায় প্রচুর দূরে। এখন ঠিক কি বলা উচিত?
হয়তো সেটাই ভাবছে সে। মেয়েটা আমতা আমতা করতে লাগলো। তা দেখে রৌদ্র বলল, থাক, আর ক্ল্যারিফিকেশন দিতে হবে না। যা বোঝার বুঝে নিয়েছি আমি। তাছাড়া তুই চাইলেই যখন তখন আমায় দেখতে আসতে পারিস সানশাইন। আফটার অল আই এম ইয়োর্স। রৌদ্রের বলা শেষ কথাটা যেন একেবারে মন ছুঁয়ে দিল অরিনের। মেয়েটা বিজয়ী হাসল। নিচ থেকে রৌদ্রের কপাল বরাবর ঠোঁট ছুঁয়ে দিল সযত্নে। রৌদ্র পুরোপুরি থমকে গেল। অরিনের মুখটা যে তার একেবারেই কাছে। অরিনের দেহের মিষ্টি সুখসানটা পাগল করে দিচ্ছে তাকে। তার উপর মেয়েটার এমন ছোট্টখাটো স্পর্শ যে যে কোনো সময় তাকে বোধবুদ্ধি হারিয়ে ফেলতে বাধ্য করবে। রৌদ্র ফাঁকা চোখ এলো আবেশে। চোখ বন্ধ করে নিলেও আলগোছে মনে মনে নিজের পৌরশালী নিশ্চিত অনুভূতির সঙ্গে এক দফা যুদ্ধ চালালো। বেশ। অরিন ধীরে সুস্থে রৌদ্রের কপাল হতে ঠোঁট সরায়, মুচকি হেসে বলে, আমিও শুধুই আপনার ডাক্তার সাহেব। রৌদ্র চোখ খোলে, তাকায় অরিনের দিকে। ছেলেটা চোখ দুটো ইতিমধ্যে কেমন লাল হয়ে আসছে। অরিন হকচকে উঠে অস্থির গলায় বলে, কি হয়েছে আপনার? হঠাৎ করে এমন দেখাচ্ছে কেন আপনাকে? রুদ্র তৎক্ষণাৎ জবাব দিল না। ফুসফুস করে নিঃশ্বাস ফেলল ঘন ঘন। কেমন যেন এক অদ্ভুত শান্ত অথচ নিরেজ কঞ্চে বলল, অরি, চল আমরা বিয়ে করে ফেলি। থমকায় অরি। চোখ দুটো হয়ে আসে বড় সড়। হতবিহ্বল কণ্ঠ ফুরে বেরিয়ে আসে। মানে? রোজ মেয়েটার কোলে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে নেয়। শুষ্ক অথচরা জিভ দিয়ে ভিজে আবার নিঃশ্বাস ফেলে ঘন ঘন। ছেলেটার এমন হাবভাব কিছুতেই বোধগম্য হচ্ছে না অরিনের। সে অস্থির গলায় আবারও বলল, কি হয়েছে বলুন না রৌদ্র এবার কোনো কথা না বলে শক্ত করে মেয়েটার কোমর জড়িয়ে ধরে। অরিনের পেট বরাবর নিজের মুখ গুজে দেয় সন্তর্পণে। অরিন আরেক দফা কেঁপে ওঠে। কাপা কাপা হাত বাড়িয়ে রাখলো রৌদ্রের পিছে। থেমে থেমে বলল, ডাক্তার সাহেব। রৌদ্র নিজের জায়গা থেকেই বলল, চল বিয়ে করে ফেলি সানশাইন। পরবর্তীতে যা হবার দেখা যাবে। আমি তোকে ছাড়া আর থাকতে পারছি না রে। তোর কাছে আসলেই ইচ্ছে হয় তোকে একটু গভীরভাবে ছুঁয়ে দিতে, তোকে মন ভরে আদর করতে। ইচ্ছে করে তোকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে। কিন্তু এগুলো যে কিছুই করতে পারছি না আমি সানশাইন। বারে বারে আটকে যাচ্ছি অদৃশ্য এক বেড়াজালে। আমি আমি আর পারছি না রে। আমি তোকে চাই, খুব করে চাই। প্লিজ আমার হয়ে যা সানশাইন। অরিন চুপচাপ শুনল তার পাগল প্রেমিকের কথা। সে আলতো হাতে রৌদ্রের পিছে মালিশ করতে করতে বলল, এতটা অধৈর্য কবে থেকে হলেন আপনি ডাক্তার সাহেব? এতদিন তো এতটা অধৈর্য দেখিনি আপনাকে। রৌদ্র মুখ তুলল অরিনের দিকে তাকিয়ে থেকে বলল, সবটাই তোর জন্য হয়েছে। এহেন কথা অরিন যেন আকাশ থেকে পড়লো। জিজ্ঞেস করলো, আমার জন্য? রৌদ্র ফটফট কণ্ঠে জবাব দেয়, তা নয় তো কি, এতদিন আমি শুধু নিজের অনুভূতির সঙ্গে একতরফা লড়াই করতাম। তখন তো তুই আমায় বাধ্য করিসনি তোকে ভালোবাসার কথা স্বীকার করাতে। কিন্তু ওই দিন তোর ওপর কথার জোরে নিজের সকল নিষেধাজ্ঞা ছাপিয়ে বলে দিলাম নিজের মনের অনুরক্তিগুলো। এখন যেহেতু তুই সবটা জেনেই গিয়েছিস, সেহেতু নিজেকে আর আটকে রেখে কি লাভ বল? তাই তো দিন দিন আমি রৌদ্র কেমন অধৈর্য হচ্ছি। শেষ কথাটা মেকি গাল ফুলি বলল রৌদ্র। তা দেখে সিরিয়াস মুডেও যেন হেসে কুটি কুটি খাওয়ার মতো অবস্থা অরিনের। মেয়েটা হাসতে হাসতে বিছানায় গা এলিয়ে দিল আলগোছে। রৌদ্র একবার আজ চোখে মেয়েটার হাসির দিকে তাকিয়ে ফরক করে দৃষ্টি সরিয়ে ফেলে। ফিরফির করে বলে হচ্ছে, নেভার শো ইউর উইকনেস টু এনিওয়ান। হাসি থামা না জান বাচ্চা, তোর গালের গর্ত দুটো যে আমায় ভীষণ টানছে। হাসির মাঝে রৌদ্র এহেন কথায় চট করে হাসি মুখটা থমথমে হয়ে আসে অরিনের। চোখ দুটো হয়ে আসে সরু। সে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠতে নিলে আবারও তার হাতের কোনোই চেপে বিছানায় শুয়ে দেয় রৌদ্র। পর করে নিজেও বিছানায় গা এলিয়ে দেয়। মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অরিন কপট রাগ দেখায়। মেয়ে কি গাল ফুলিয়ে বলে, আপনি একটা জাতা ডাক্তার সাহেব। খালি আমায় লজ্জা দেবার পায়তারা খোঁজেন সব সময়। প্রিয়সীর এমন গাল ফুলানো কথাবার্তায় মুচকি হাসি রৌদ্র। অরিনের কাছে আরেকটু এগিয়ে আসতে নিয়ে আবারও কি একটা মনে করে পিছিয়ে গেল সে। অরিন সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। কিছু বলবে তার পূর্বে রৌদ্র বলল, তোকে ভালোবাসি সানশাইন। তোর সব মান অভিমান লজ্জা সব তাকে ভালোবাসি। তুই আমার মন বাগানে ফুটে ওঠা একমাত্র পবিত্র ফুল। তোকে কিভাবে বিয়ের আগেই গভীরভাবে ছুঁয়ে দিয়ে অপবিত্র করি বলতো? এটা যে আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু আমার এই হৃদয়টা না,
একদমই কথা শোনে না জানিস। তুই যতবার আমার সামনে আসিস ঠিক ততবার তোকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগে এ মনে। খুব কষ্ট হয় নিজেকে সামলাতে সানশাইন, খুব কষ্ট হয়। চোখে মুখে একরাশ মায়া টেনে কথাগুলো বলে থামলো রুদ্র। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শোয়া ছেড়ে উঠে বসে। অরিন এতক্ষণ তীব্র মনোযোগ দিয়ে রৌদ্রের কথাগুলো শুনেছিল। কথাগুলো শুনতে শুনতে বেচারির চোখ দুটোর কোটর কখন যে ভরে উঠেছে টের পায়নি সে। রৌদ্র খাটের উপর দু হাতে ভর রেখে মাথা নিচু করে বলল, ঘরে যা জান বাচ্চা। আর একটা কথা, এমন হুটহাট আমার ঘরে আসিস না সানশাইন, আর বিশেষ করে রাতে। অরিন ধীরে ধীরে উঠে বসে। আজও করে গায়ের ওড়না মাথায় টেনে উঠে দাঁড়ায়। তারপর রৌদ্রের দিকে না তাকিয়ে ক্ষুদ্র এক নিঃশ্বাস ফেলে, বলে, ঠিক আছে, তাই হবে। অরিন ধীর পায়ে চলে যায় রুম ছেড়ে। তার প্রস্থানের পরপর রৌদ্র মাথা তুলে, ইস, আর খানিকটা আগে মাথাটা তুললেই হয়তো তার এমন রক্তবর্ণ আক্ষিতা স্পষ্ট চোখে গোচর হতো অরিনে। যাকে একদিক থেকে ভালোই হয়েছে বটে, কেননা ছেলেটার এমন দৃষ্টি দেখলে মেয়েটাও যে ছটফটি উঠত মুহূর্তেই। পূর্ব আকাশে ঝলমলে সূর্যের তেজে ইতিমধ্যে উত্তপ্ত ধরনী, অথচ সময়টা কিন্তু সকালের। বাড়ির গৃহিণীরা সবাই কেমন মনমরা হয়ে এটা সেটা করে যাচ্ছে। জুবাইদা বেগম আধার মুখে তরকারির পাতিলে খুন্তি নাড়ছেন। রাফিয়া বেগম শশীর সাথে টেবিল গোছাতে ব্যস্ত। অন্যদিকে রাইসা বেগম মাইমুনা বেগমের সাথে রুটি বেলছেন। কাজের ফাঁকে ফাঁকে রাইসা বেগমের টুকটাক কথাবার্তায় কিন্তু চলছেই। এই মানুষটা আবার বেশিক্ষণ চুপচাপ থাকতে পারে না, যদিও এটা তার বিশেষ একটা গুণ। পাশ থেকে মেহেরিন এসা কি যেন একটা কুটুকুটি করছেন। তখনই আমিনা বেগম রসুই ঘরে ঢোকেন। পান খাওয়া লালচে দাঁতগুলো দিয়ে খানিকটা হেসে বললেন, বড় বউ, একখানা কথা কইতে আইছিলাম। জুবাইদা বেগমের হাতের কাছে খানিকটা অব্যাহত দিয়ে পেছনে তাকান। আমিনা বেগমের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, জি চাচি, বলুন কি বলবেন। পরে কিছুক্ষণ সংকোচ করলেন। তা দেখে জুবাইদা বেগম ফের বললেন, বলুন চাচি। আমিনা বেগম ছয়বার ছলছল চোখ জোড়া নিবদ্ধ করলেন জুবাইদা বেগমের দিকে, বলতে লাগলেন, বউ, তোমরা তো আইসকা যাইবাগা, তাই আমি কইতাছিলাম কি, একবার যদি ওই বাড়িত গিয়া তোমার চাচি শাশুড়িরে দেইখা আইতা তাইলে বহুত ভালা হইতো। বেডির অবস্থা বেশি একটা ভালা না, বিছানা লইয়া লাইছে হেই কবে। তোমরা আইছো হুনছে পর থাইকা তোমাগরে এক পলক দেখতে চাইছে। যদি তোমরা একটুখানি শেষ দেখা দেখাইতা হেতিরে তাইলে ভালা হইব। শত হইল বেডিরে তো বেডির করা পাপ ধরছে। শেষ কথাটা তিনি খানিকটা আটকেই উঠেন রাফিয়া বেগম। টেবিল গুছিয়ে এসে সেই কখন থেকে আমিনা বেগমের পিছনে দাঁড়িয়ে চুপচাপ সবটা শুনেছিলেন তিনি, কিন্তু শেষ কথাটায় বড্ড কষ্ট লাগলো তার। তিনি আহত গলে বললেন, না চাচি, ওভাবে বলবেন না। আল্লাহ এভাবে কাউকে তার পাপের শাস্তি না দিক। মানুষটা যেমনই হোক, আল্লাহ যেন তাকে শেফা দান করেন। আমিনা বেগম হালকা মাথা দুলালেন। মলিন হওয়া শাড়ির আঁচলে চোখ দুটো মুছে নিয়ে বললেন, শুধুই কি বলি গো বউ, হেইতে যেই কিচ্ছা কাহিনী করছে তোমার শাশুড়ির লগে, তার লাইগা হইল হ্যার এখন বেজায় আফসুস হয়। দেখো না কয়বার আইছে তোমাগো খোঁজে। এখন ক, তোমরা কি যাইবা? এ পর্যায়ে সবাই মনও রইল। সকলের দৃষ্টি এসে পড়ল জুবাইদা বেগমের দিকে। হয়তো তার সিদ্ধান্তের ওপরই ভরসা করছেন সকলে। জুবাইদা বেগম কিছুক্ষণ নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবলেন। পরক্ষণই গলা মৃদু খাকারি দিয়ে বলে উঠছেন, যাব চাচি, একজন মৃত্যু শয্যায়ী মানুষকে শেষবারের জন্য দেখতে হলেও যাব। তার এক কথায় সকলেই একমত হলেও বাদ সাধলেন মেহরিন। মুখে একটা ঘৃণার প্রলেপ এঁকে মোটা কণ্ঠে বললেন, কেন বড় ভাবি, কেন ওই খুনি মহিলাকে দেখতে যাবে তোমরা? কি দরকারে যাবে? যেই মানুষটা আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, সেই মানুষটাকে শেষবারের মতো দেখতে যেতে চাচ্ছ তোমরা? জুবাইদা বেগম হাতের কাজ ফেলে এগিয়ে আসেন মেহরিনের দিকে। মেয়েটা ইতিমধ্যে কেঁদে দিয়েছে। জুবাইদার শাড়ির আঁচল টেনে আলগোছে মুছিয়ে দিল মেহরিনের চোখ। বোঝাতে লাগলো, মেহু, কার মৃত্যু কখন হয় তা আমরা কেউ জানি না বোন। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা বিধাতার হাতে।
আম্মার মৃত্যুতে হয়তো ওসিলা ছিলেন তোমার চাচি, কিন্তু মৃত্যু তো অনিবার্য, তাই না? তাছাড়া সেই মানুষটা নিজের পাপের শাস্তি ইতিমধ্যেই যা পাওয়ার পেয়ে গেছে, বাকিটুকু না হয় আল্লাহই দিবেন। তাছাড়া ভুলে যেও না, ক্ষমা করা কিন্তু মহৎ গুণ। মেরিন বুঝলো কথাগুলো। তিনি তো অশ্রুসিক্ত লোচনে তাকিয়ে রইলেন ভাবিদের দিকে। সকাল সকাল উঠোন জুড়ে বাড়ির কর্তাদের চা নাস্তার আড্ডা বসেছে বেশ। বৃদ্ধ আবুল মিয়া এইটা সেটা বলে যাচ্ছেন, আরও তার সঙ্গেই নিজেদের মত আর তার সঙ্গে নিজেদের মত বিনিময় করে যাচ্ছেন কবির সাহেব আর তার ভাইয়েরা। কথা বলার এক পর্যায়ে সেখানে এসে উপস্থিত হয় রোজু আর অনেক। কবি সাহেব সরু চোখে তাদের দিকে তাকিয়ে ফের দৃষ্টি সরিয়ে নিলেন, চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, সন্ধ্যায় রওনা দিচ্ছি, তোমরা চাইলে গ্রামটা একবার ঘুরে আসতে পারো। অনেক আলতো করে মাথা কাত করে। রৌদ্র সেদিকে তেমন পাত্তা না দিয়ে খালি চেয়ার টেনে বসে পড়ে আলগোছায়। আবুল মিয়ার দিকে তাকিয়ে বলে উঠছে, দাদু ভাই, আপনার গিটে ব্যথাটার কি অবস্থা এখন? বৃদ্ধ তার ফোকলা দাঁতগুলো বের করে এগাল হাসল। রৌদ্রের মাথায় হাস রেখে কৃতজ্ঞতার সহিত বলল, এখন একেবারে কমে গেছে ভাই, তোমার দেওয়া ওষুধটা আমার মেলা উপকার আইছি। রৌদ্র মুচকি হাসল। তার সাথে উপস্থিত সকলেও মুগ্ধ চোখে তাকিয়ে রইল রৌদ্রের পানে। কবির সাহেব ছেলের প্রশংসায় মৃদু হাসলেন, পরক্ষণে তা মিলিয়ে দিলেন অজানায়। মুখভঙ্গি আগের ন্যায় রেখে আয়েশ করে চায়ের কাপে চুমুক বসাচ্ছেন তিনি। সকাল পেরিয়ে দুপুর গড়িয়েছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে রৌদ্রের উত্তপ্ততা। অরিন সহ বাড়ির মেয়েগুলো সবাই এসে বসেছে পুকুর ঘাটে। রোদের যা উত্তাপ, সেখানে পুকুর ঘাটের বড় বড় গাছগুলোর ছায়াতলে যেন প্রাণটা জুড়াচ্ছে সবাই। শশী বসে আছে, আম কাটছে, কুইলি মাখছে পাকা জাম মাখা। শৈলী গেছে বাড়ির ভেতরে নুন মরিচ গুঁড়ো আনতে। কাঁচা আম কি আর এমনি এমনি খাওয়া যায়? সেগুলো খেতে তো নুন লঙ্কা গুঁড়ো যে চাই। অরিন এক পা ভাঁজ করে অন্য পা দুলিয়ে বসে আছে ঘাটের পাশে উঁচু বেঞ্চিতে। তার পাশেই বসে অনবরত কথা বলে যাচ্ছে আহিরা, আর আহিরা করছে আরেক কাজ। পুতুল আর রাতুল দুজনেই নারিকেল পাতা দিয়ে চশমা বানিয়ে দিচ্ছে গুণী মেয়েটা। তা দেখে অরিন খানিকটা চেঁচিয়ে উঠছে, এই মাহি, ওদের জন্য বানানো শেষ হলে আমাকেও একটা বানিয়ে দিস প্লিজ। মাহিরা তাকে অরিনের দিকে মৃদু হেসে বলে, আচ্ছা। শশী আম কাটা শেষ করে উঠে দাঁড়ায়। পুকুরের দিকে 2 সিঁড়ি নিচে নেমে বাটিটা হালকা ধুয়ে নিজেও হাত দুটো ধুয়ে চলে আসে। এসেই সবাইকে তাড়া দিয়ে বলে উঠছে, এই যারা যারা খাইবে তারা চইলা আসো, নাইলে কিন্তু পরে ভাগেও পাইবা না। মেয়েটার বলতে দেরি, সকলের এসে হুমড়ি খেয়ে পড়তে দেরি নেই। একে একে সবাই যার যার মতো আম নিয়ে খেতে থাকে আয়েশ করে। খাওয়ার এক পর্যায়ে সেখানে আগমন ঘটে তামিমের। ছেলেটার আজকে গেটআপই আলাদা, সবসময়ের মতো ঢিলেঢালা আর শার্ট প্যান্ট আর বদলে সবসময়ের মতো ঢিলেঢালা শার্ট প্যান্ট বদলে আজকে তার গায়ে শোভা পাচ্ছে টি শার্ট আর শার্টস। শশী খেতে খেতে আর চোখে তাকিয়ে রইল তামিমের দিকে, হয়তো বুঝতে চেষ্টা করে ছেলেটার ভাবভঙ্গি। তামিম হালকা হেসে বলে হচ্ছে, কি খাচ্ছ তোমরা? শশী না কুচকায় জবাব দেয়, গরুর মাংস খাইবা? এহেন কথায় তামিম কুচকায়, দৃষ্টি খানিকটা সরু করে খিকিয়ে বলে হচ্ছে, ফাইজলামি করছ আমার লোকে? মুখে দেখি এক গাদা আম ঢুকায় রাখছস, তার উপর মিশা কথা কস আমার লোকে। শশী এবার চটে যায়, মুখ ছামটি মেরে বলে, চলো, যখন এতই পাওয়ার তাইলে মুখে মুখে হুদাই কথা খরচ করো কেন? তুমি তো দেখতেই পারতেছো আমরা কি খাই, তাহলে আবার জিগাও কোন আক্কেলে। তামিম দাঁত কটমট করে কিছু বলতে যাবে, তার আগে অরিন তাদের থামিয়ে দেয়, বলে, আরে থামো তোমরা, এভাবে ঝগড়া না করে আম খাও। তামিম ভাই, এই নিন। বলেই কাটা আমের বাটিটা এগিয়ে দেয় তামিমের দিকে। তামিমও অরিনের দিকে একবার তাকিয়ে বাটি থেকে আম তুলে নেয়, বলে, শুধু তুমি বললে দেখে চুপ করে গেলাম, নাহলে আজকে ওরে ঠিক ওই পানিতে চুবানি খাইয়ে ছাড়তাম। অরিন ঠোঁট টিপে হাসে। শশীর দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটার সরু দৃষ্টি যা কিনা তামিমের দিকেই নিবদ্ধ। অরিন অবস্থার বেগতিক দেখে শশীর হাত ধরে নিজের সাথে বেঞ্চিতে নিয়ে আসে।
তামিম তখনই ফের বলে হচ্ছে। আচ্ছা, তোরা তো আজকে চলে যাবে তাই না? আহিরা পাশ থেকে ফট করে জবাব দেয়। কেন? তামিম এবার মৃদু হাসলো, সময় নিয়ে বলল, না, ভাবছিলাম আজকে বিকেলের দিকে তোমাদের না হয় গ্রামটা একটু ঘুরে দেখাই। কেননা তোমরা তো বিয়ে উপলক্ষে এতদিন একবারও ঘোরার সুযোগ পাওনি। তাই বলছিলাম তোমরা যদি চাও তাহলে আজ না হয় আশেপাশটা একটু ঘুরে দেখলে। তামিমের কথাটা বেশ মনে ধরলো সকলে। ঠিকই তো, বিয়ের জন্য তো তারা ঘুরতেও কোথাও যেতে অবধি পা গেল না। অরিন চুপ করে রইল। পাশ থেকে কুহিলি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, হ্যাঁ অবশ্যই, আজকে তাহলে গ্রামটা ঘুরে আসি আমরা। এই কি বলিস তোরা?